নমস্কার সকলকে উৎপল সিড ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আমরা শিখছি টেন্স। আমরা জানি টেন্স হলো ইংরেজি গ্রামারের পিলার, মানে যদি ইংরেজি সঠিকভাবে লিখতে হয় বলতে হয় আমাদেরকে টেন্স অবশ্যই জানতে হবে। আমরা অলরেডি প্রেজেন্টের যে চারটি ভাগ, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্টের চারটে ভাগ, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ভাগ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা সে ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট টেন্স কখন হয়, মানে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, চিনবে বা বুঝবে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে বাক্যটা আছে বলে, বা বাক্যটাকে আমাকে যদি গঠন করতে হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তারপরে তুমি কিভাবে সেন্টেন্সটা গঠন করবে, মানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনই বলো বা তুমি নিজের থেকে কোনো একটা বাক্যকে গঠন করছো, সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে, তার সাথে সাথে তোমাদেরকে টেন্স ট্রান্সফরমেশন, কীভাবে টেন্স চেঞ্জ করতে হয়। ধরো তোমাকে একটা ফিউচার ইনডিফিনাইটে বাক্য দিল, সেটাকে বললো পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, কিভাবে এই চেঞ্জগুলো করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি এলিমেন্টারি ইংলিশ বা বেসিক ইংলিশের গ্রামার, আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার বা কনফিউজিং ইংলিশ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স, যার আরেক নাম্বার আমরা জানি ইনডিফিনাইটকে বলা হয় সিম্পল বা সিম্পল ফিউচার টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইটকে বলা হয় সিম্পল পাস্ট, তেমনি ফিউচার ইনডিফিনাইটকেও বলা হয় সিম্পল ফিউচার টেন্স। তাহলে প্রথমে জানবো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স কখন হয়। দেখো কি লিখেছি, কোনো কাজ, ফিউচার মানে আমরা জানি ভবিষ্যৎ, কোনো কাজ ভবিষ্যতে বা পরে সাধারণভাবে হবে বা ঘটবে বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স এর রূপ হয়। আবার বলছি যে কোনো একটা কাজ ভবিষ্যতে সাধারণভাবে হইবে বা ঘটিবে বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সের রূপ হয়। তাহলে তোমাকে যখন একটা সেন্টেন্স দিল বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে, বা তুমি ধরো কোনো একটা রাইটিং লিখছো, সেখানে একটা সেন্টেন্স গঠন করছো ফিউচার টেন্সে ভবিষ্যতে, তুমি হয়তো বুঝতে পারলে না বাক্যটা কিসে আছে, ফিউচার ইনডিফিনাইটে আছে না ফিউচার কন্টিনিউয়াসে আছে না ফিউচার পারফেক্টে আছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে ক্রিয়াপদটা আমরা বাংলাতে পাচ্ছি বা যখন আমি মনে মনে বাংলায় সেন্টেন্সটা ভাবছি যেটাকে ইংরেজিতে আমি লিখবো, তার ক্রিয়া রূপটা দেখতে হবে। দেখো মূল ক্রিয়ার শেষে ইবো বা ইবে থাকিবে, খুব ভালো করে মনে রাখবে। মূল ক্রিয়াপদটা বাংলাতে, সে ফুটবল খেলিবে, আমি ফুটবল খেলিব, সে বিদ্যালয়ে যাইবে, তারা মেলায় যাইবে, তাহলে মূল ক্রিয়ার শেষে ইবো বা ইবে থাকিবে। যখনই তোমরা বাংলা বাক্যটাকে পড়ে দেখলে ক্রিয়ার শেষে ইবো বা ইবে আছে, বা তুমি মনে মনে যে বাক্যটাকে ইংরেজিতে লিখবো বলে গঠন করছো, আমরা প্রথমে জেনারেলি বাংলাটা ভেবে নিই, তাহলে যখন বাংলাটা ভাবছি সেখানে ক্রিয়ার যে রূপটা দেখতে পেলাম, যদি দেখি ক্রিয়ার শেষে ইবো বা ইবে রয়েছে, তখন আমরা কনফার্ম হলাম যে বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে। যদি কেউ ওটা না পড়ে বুঝতে পারো যে ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে, এটা যদি পড়ে না বুঝতে পারো, তখন ক্রিয়ার রূপটা আমরা ভালো করে পড়ে নেবো বা দেখে নেবো, তাহলেই কিন্তু আমরা শিওর হয়ে যাব বাক্যটা কোন টেন্সে আছে। তাহলে যখন আমরা ইবো বা ইবে দেখবো ফিউচার ইনডিফিনাইট টেন্সে বাক্যটা শেষে আছে, ক্রিয়াপদটা শেষে, তখনই বুঝে গেলাম বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। এরপরে যখন ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, আমাকে যে ট্রান্সলেশনটা করতে হবে, বা আমি যখন একটা বাংলা থেকে ইংরেজিতে বাক্যকে ট্রান্সলেশন করছি, বা ধরো কোনো একটা সেন্টেন্স লিখছি ইংরেজিতে, সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে ফিউচার ইনডিফিনাইটে, ভালো করে খেয়াল করবে। প্রথমে বসবে সাবজেক্ট মানে এস, তারপরে তো বসবে শ্যাল বা উইল। এক্ষেত্রে মনে রাখবে আমি মোডালের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করে অলরেডি ভিডিও আপলোড করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। শ্যাল কোথায় বসবে, জেনারেলি ফার্স্ট পার্সনের পরে, মানে আই আর উই, আমি আমরার পরে শ্যাল বসে, সব ক্ষেত্রে কিন্তু নয়, যখন জোর দিয়ে বোঝাবে তখন কিন্তু উইল বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল। শ্যালটা কোথায় বসে বলে দিলাম, ফার্স্ট পার্সনের পরে, বাকি সব ক্ষেত্রে বসবে উইল। তাহলে এটা সোজা, ফার্স্ট পার্সনের পর আমি আমরার পরে শ্যাল বসবে। আমি বললাম কি শুধুমাত্র আমি আমরার পরে শ্যাল সবসময় বসবে সেটাও নয়, কিন্তু যখন আমরা স্পেশাল ট্রেস দেবো সেক্ষেত্রে কিন্তু উইলও হতে পারে। ওই জন্য আমরা মোডালের ব্যবহারের যে ভিডিওটা
আমি লিঙ্কটা দিয়েছি, খুব ভালো করে দেখে নেব, ওখানে কিন্তু একদম ডিটেলস আলোচনা করা আছে। আর বাকি ক্ষেত্রে উইল বসবে। তাহলে সাবজেক্ট হলো, তারপরে শ্যাল বা উইল হলো, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভালো করে মনে রাখবে, ভার্বের সবসময় ফিউচার টেন্সে প্রেজেন্ট ফর্মটা হবে। তারপরে কি হবে, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। মনে রাখতে হবে এখানে ভার্বের শেষে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হচ্ছিল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হচ্ছিল। এক্ষেত্রে কিন্তু এস বা ইএস কিছু যোগ হবে না, শুধুমাত্র মেন ভার্বটা, মানে ধরো গই বসবে, কখনো গোজ বসবে না, এটা খেয়াল রাখতে হবে। গোজ কিন্তু হবে না, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, শুধুমাত্র গোটা, মানে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এরপর আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে টেন্স ট্রান্সফরমেশন করে দেখাবো কিভাবে টেন্স ট্রান্সফরমেশন করতে হয়। দেখো আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি। আমরা বিকালে ফুটবল খেলিব, তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে, সে সন্ধ্যায় ইংরেজি পড়িবে। 3টেই দেখো ভবিষ্যতের কোনো একটা কাজ সাধারণভাবে হবে বা ঘটবে। এক্ষেত্রে বিকালে ফুটবল খেলিব, এখানে তুই আগামীকাল বিদ্যালয়ে যাব, আর সে সন্ধ্যায় ইংরেজি পড়িবে। ধরো এগুলো পড়েও কেউ বুঝতে পারলে না যে বাক্যটা ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারে আছে বলে, সে কি করবে, দেখো খেলিব, আমি বলেছি কি ইবো বা ইবে থাকিবে, খেলিব ইবো, যাবে মানে যাইবে, যাবে কথাটার যদি আমরা ভালো ভাষায় বলি, সাধু ভাষায় বলি, তখন কি হবে, যাইবে মানে ইবে। পড়িবে, এই যে দেখো পড়িবে ইবে, তাহলে যদি ইবো বা ইবে থাকে ক্রিয়াপদের শেষে, আমি তখন বলেছি ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্সের রূপ হয়। তাহলে এক্ষেত্রে যখন দেখলাম ইবো বা ইবে আছে, আমরা শিওর হলাম প্রত্যেকটি সেন্টেন্সই আমাদেরকে ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। এবারে ফিউচার ইনডিফিনাইট টেন্সে যেটা সেন্টেন্স স্ট্রাকচার কি না, এস প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস ও, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যগুলোকে গঠন করব। দেখো আমরা বিকালে ফুটবল খেলিব, তাহলে কি হবে, উই, তারপরে দেখো শ্যাল বলেছি আমি, আমরার পরে শ্যাল, উই শ্যাল, তারপরে খেলার ইংরেজি কি, প্লে, প্রেজেন্ট ফর্ম হবে V1, উই শ্যাল প্লে। এবার আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, ফুটবল ইন দ্য আফটারনুন। তাহলে কি উত্তরটা হলো, দেখো উই শ্যাল প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকালে ফুটবল খেলিব। দুইটা দেখো তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে, তাহলে কি হবে, ইউ, দেখো তারপরে কি শ্যাল না উইল কি হবে, শুধুমাত্র বলে যে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বা উইল হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে, আমরা উইল করব, ইউ উইল। তারপরে দেখো যাওয়ার ইংরেজি কি, গো, আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইটে যেমন বাক্যের গঠন এস V1 ও, এক্ষেত্রেও এস V1 ও শুধু শ্যাল বা উইলটা যুক্ত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না কোনো ক্ষেত্রে, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। তাহলে ইউ উইল গো টু স্কুল টুমরো, আগামীকালের ইংরেজি হচ্ছে টুমরো, তাহলে উত্তর হলো ইউ উইল গো টু স্কুল টুমরো। এবার দেখো সে সন্ধ্যায় ইংরেজি পড়িবে, সাবজেক্টকে হি বা সি, তোমরা যেটা খুশি লিখতে পারো, হি বা সি। তারপরে দেখো কি হবে, উইল, পড়ার ইংরেজি হচ্ছে রিড, তারপরে দেখো ইংলিশ অবজেক্ট, তারপরে কখন, সন্ধ্যায়, ইন দা ইভিনিং। তাহলে কি উত্তর হলো, দেখো হি বা সি, উইল হয়েছে রিড ইংলিশ ইন দ্য ইভিনিং। তাহলে যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে আমরা বাক্যগুলো গঠন করি, বা যদি ট্রান্সলেশন করতে দেয় বাংলা থেকে ইংরেজিতে, আমরা যদি ওই ফিউচার ইনডিফিনাইটের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটাকে ফলো করে যদি আমরা ট্রান্সলেশনগুলো করি, প্রত্যেকটি বাক্য আমাদের ইংরেজিতে নিখুঁতভাবে তৈরি হবে, কারো কোনো ভুল যাবে না। আর আমি তোমাদের বলবো তোমরা বাড়িতে প্রত্যেক দিন প্রত্যেকটা টেন্স থেকে, একদম প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে শুরু করে আজকে যে ফিউচার ইনডিফিনাইট পর্যন্ত আমরা শিখছি, প্রত্যেকটা টেন্স থেকে একটা দুটো করে বাক্য নিজেরা ছোট ছোট করে গঠন করবে, নিজেরাই এক্সাম্পল হিসাবে বা বাংলা থেকে ইংরেজিতে তোমরা ট্রান্সলেশন করবে এবং টেন্স চেঞ্জ করবে। আর যখন পড়বে তোমরা কম্পেয়ার করে পড়বে, মানে ধরো ইনডিফিনাইটগুলো পড়ছো, 3টে ইনডিফিনাইট পড়লে বা তার সঙ্গে কন্টিনিউয়াস পড়লে, মানে একবারে যদি পড়ো তাহলে কম্পেয়ার করে পড়লে খুব ভালোভাবে মনে থাকবে বিষয়টা। এরপর আমি তোমাদের টেন্স কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা দেখাবো। দেখো আমি তোমাদের 3টে সেন্টেন্স দিয়েছি, কি, হি স এ স্নেক, তারপর আছে আই সলভ দ্য সাম মাইসেলফ, দে কেম হেয়ার। প্রথম বাক্যটা আছে পাস্ট ইনডিফিনাইটে। দেখো এটা ধরো তোমাকে বললো প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফর্ম করো, আমরা যে টেন্সে ট্রান্সফর্ম করব সেই টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন, সেই অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সটাকে সাজাবো।
তাহলেই কিন্তু আমাদের উত্তরটা নিখুঁত হবে। ধরো হি স এ স্নেক, যখন প্রেজেন্ট পারফেক্টে করব, প্রেজেন্ট পারফেক্টের বাক্যের গঠন কি? এস প্লাস হ্যাভ ভার্ব মানে হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস ও। দেখো এখানে তাহলে কি করব? হি, তারপরে হ্যাজ বসবে, হ্যাভ নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ হয়, তারপরে ভার্বের 3 ফর্ম মানে শিন, তারপরে যেমন আছে স্নেক। তাহলে উত্তর কি হলো? দেখো হি হ্যাজ সিন এ স্নেক, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এরপরে ধরো বললো এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সফর্ম করো। প্রেজেন্ট ইনডিফিনাইটে যেটা বাক্যের গঠন এস প্লাস V1 প্লাস ও, সেই অনুযায়ী আমরা বাক্যটাকে সাজাবো। তাহলে দেখো এখানে হি, তারপরেতে শি এ স্নেক, দেখো কি হলো? এস V1 ও। কিন্তু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাই উত্তরটা হবে হি সিজ এ স্নেক। এই ভুলগুলো কিন্তু জেনারেলি স্টুডেন্টরা করে ফেলে, তাই খেয়াল রাখবে এই ভুলগুলো যাতে না হয়। দ্বিতীয় বাক্যটা দেখো কি আছে? আই সলভ দ্য সাম মাইসেলফ, আমি নিজেই অঙ্কটা সমাধান করেছিলাম। ধরো এই বাক্যটা দিয়ে বললো এটাকে ফিউচার ইনডিফিনাইটে ট্রান্সফর্ম করো, তখন কি হবে? দেখো ফিউচার লিমিটে যেটা বাক্যের গঠন আজকে শিখলাম আই শ্যাল, এবারে দেখো সলভ, এটা পাস্ট ইনডিফিনাইটে ছিল বলে সলভ ছিল, এর আমরা প্রেজেন্ট ফর্ম লিখবো, তাহলে কি লিখবো? আই শ্যাল সলভ দ্য সাম মাইসেলফ। আবার বলছি উত্তরটা আই শ্যাল সলভ দ্য সাম মাইসেলফ। এবার এটাকে ধরো পাস্ট কন্টিনিউয়াস করতে বলবো, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের যেটা সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে বি ভার্বের পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, সেরকম ভাবে গঠন করবো। তাহলে প্রথমে লিখবো কি? আই, তারপরে দেখো কি হবে? আয়ের পরে বি ভার্বটা পাস্ট টেন্সে ওয়াজ হবে, তারপরে দেখো সলভ, সলভের সঙ্গে আইএনজি যোগ, আমরা জানি আইএনজিটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যোগ হয় V1 ফর্মের সঙ্গে। আই ওয়াজ সলভিং দিয়ে দা সাম যেমন আছে শেষে মাইসেলফ, তাহলে উত্তর হলো আই ওয়াজ সলভিং দ্য সাম মাইসেলফ। এবারে লাস্টেরটা দেখো কি আছে? দে কেম হেয়ার, তারা এখানে এসেছিল, এটা পাস্ট ইনডিফিনিট আছে। ধরো এটা যখন ফিউচার ইনডিফিনিট করতে বলবে, ফিউচার ইনডিফিনিট বাক্যের গঠন কি? সাবজেক্ট, তারপরে দেখো উইল বসবে, দে উইল, এবার কি V1 কেমের ফার্স্ট ফর্ম কি? কাম, দে উইল কাম হেয়ার, তাহলে উত্তর হলো দে উইল কাম হেয়ার। এবার এই বাক্যটা কি যদি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, আমি শর্ট ফর্মগুলো লিখেছি, তখন কি হবে? দেখো দে, তারপরেতে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যের গঠন কি? সাবজেক্ট, তারপরে অ্যামিজারের মধ্যে এখানেতে আর বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কেমটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, তার সঙ্গে আইএনজি, দে আর কামিং, তারপর আদার পার্ট অফ দ্য সেন্টেন্স, তার উত্তর হলো দে আর কামিং হেয়ার। তাহলে যে সেন্টেন্স আমাদেরকে ট্রান্সফর্ম করতে বলবে আমরা সেই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, গঠনটা বাক্যে, সেই অনুযায়ী বাক্যগুলোকে সাজাবো, তাহলেই কিন্তু আমাদের নির্ভুলভাবে সেন্টেন্সটা ট্রান্সফর্ম হয়ে যাবে যে টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে বলা থাকবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ফিউচার ইনফিনাইট টেন্স কখন হয়, কিভাবে আইডেন্টিফাই করবে বাক্যটা ফিউচার ইনফিনিট টেন্সে আছে বলে, বা ফিউচার ইনফিনিট টেন্স যখন ট্রান্সফর্ম করবে বা যখন ট্রান্সলেশন করবে তখন বাক্যের গঠন বা সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে এবং কিভাবে টেন্স ট্রান্সফর্ম করতে হয় তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।